শোন, তাহলে যেটা বলছিলাম, যেটা আগের দিন যেটা বলছিলাম যে সেটা আমরা ইকুয়েশনের ডিগ্রি অর্ডার টর্ডার যা যা বলেছি সেগুলো তোরা বুঝতে পেরেছিস। এইবার আমাদের এখানে যেটা কাজটা করতে হবে শুধুমাত্র ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, তাই তো? হ্যাঁ। এই একটা জিনিস নিয়ে আপাতত পড়াশোনা করব, তারপরে আবার আরো হায়ার অর্ডারে যাব। আচ্ছা, তাহলে যা বুঝলাম আমরা, ফার্স্ট অর্ডার মানে কি? শুধুমাত্র ডিওয়াই ডিএক্স থাকবে। যে ওয়াইটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের শুধুমাত্র একটা মাত্র ডেরিভেটিভ থাকবে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা মাত্র ডেরিভেটিভ থাকবে। আর এইটার মানে হচ্ছে ফার্স্ট অর্ডার। বল তাহলে, যেটা বুঝলাম যে ডি2y ডিএক্স2 এই জাতীয় টার্ম থাকবে? ফার্স্ট অর্ডারে না। ফার্স্ট অর্ডার থাকবে না, তাহলে এই জাতীয় কোনো টার্ম যদি না থাকে, শুধুমাত্র ডিওয়াই ডিএক্স এর পরের কেউ নেই। হুম। আচ্ছা, তাহলে আর আর একটা কথা কি, ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মানে তাহলে কি, ডিওয়াই ডিএক্স এর পাওয়ার একের বেশি থাকবে না। তার সেটাকে, সেটার মানে কি, সেটার মানে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স ছাড়া আর কেউ থাকবে না, অন্য কোনো ডেরিভেটিভ টার্ম থাকবে না, তাই তো? হ্যাঁ। এইটুকু কি বোঝা গেল যে একটা ফাংশন, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, ওয়াইটা হচ্ছে যে কোনো একটা এক্স এর ফাংশন, তার মানে কি এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা তার ডিফারেনশিয়াল হ্যাঁ। ইকুয়েশন মানে জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তাদের ডেরিভেটিভের মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে রিলেশন। ওই ফাংশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইবার আমি বলছি ফার্স্ট হুম। অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে কি? তার মানে হচ্ছে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স জাতীয় টার্ম থাকবে এবং ডিওয়াই ডিএক্স এর পাওয়ার একের বেশি থাকবে না, তাই তো? হুম। হ্যাঁ। আচ্ছা, যেমন দেখ আমি একটা উদাহরণ দেই। লগ ওয়াই ইকুয়াল টু 2e⁻x, বল এটা লিখতে পারি? বা টু এক্স আমি শুধু খুব সহজে লিখছি, 2x লিখছি, এক্স স্কোয়ার লিখলাম। বল এটা লিখতে পারি কি পারি না? এটা ওয়াই এর পারি। ফাংশন তো। হুম। আচ্ছা বল, এইটাকে যদি ডেরিভেটিভ করি, এর জিনিসটা কি আসছে? ডিওয়াই ডিএ, আচ্ছা আসছে কি ভালো করে বল? 1/y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x, এই আসছে না? হুম। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি আসলো? ডিওয়াই ডিএক্স মানে আসলো 2xy। 2xy। তাহলে ডেরিভেটিভ করার পরে যে ডিওয়াই ডিএক্স এর মানগুলোকে যদি ডিওয়াই ডিএক্স টাকে আলাদা করি, তাহলে ডিওয়াই ডিএক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ডিওয়াই ডিএক্স আলাদা করলে ডান দিকে শুধুমাত্র এক্স আর ওয়াই এর ফাংশন পড়ে থাকবে। হুম। কারণ যেহেতু ফার্স্ট অর্ডার ইকুয়েশন, ডিওয়াই ডিএক্স ছাড়া আর কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ নেই। আর ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন মানে ডিওয়াই ডিএক্স ছাড়া আর কেউ, এর পাওয়ারেও অন্য কেউ নেই। তাহলে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স কে আমি হুম। আলাদা করতেই পারবো, হুম। তাই না? হুম। এইটুকু কি বুঝতে পারলি, যেটুকু বললাম? হ্যাঁ। আচ্ছা দেখ তো, আমি এইটাকে শুধু f(x, y) না লিখে আমি এরকম ভাবেও ভাবতে পারি। এইটাকে এইটাকে আমি হ্যাঁ। এরকম ভাবে ভাবতে পারি, তো নিচে এক আছে যদি ভাবি, তাহলে একটা তো অ্যাগেইন এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্ষেত্রে এফটা হ্যাঁ। কি আসছে? 2xy, আর জিটা আসছে 1। হুম। ভাবতে পারি কি পারি না? করা যায়। এইটুকু নিয়ে আশা করি তাহলে কারোর সমস্যা নেই। হুম। আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনের মোস্ট জেনারেল ফর্মে পৌঁছাবো, তার জন্য কি কি পদ্ধতি, তার জন্য জাস্ট এগোচ্ছি। তাহলে বল এইবার একটুখানি আমার কথা শুন। বল আমি একটু কোনাকুনি যদি গুণ করি, দেখ তো।
এইটা দিয়ে এর সঙ্গে একটু কোনাকুনি গুণ করছি। এফ অফ মাইনাস বা প্লাস দিয়ে মাইনাস জি অফ এক্স ওয়াই। বল, অ্যাকচুয়ালি কোনাকুনি গুণ করা বলাটা উচিত না। তাহলে জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি। হুম। পারি কি পারি না বল? পারি। পারি। তাহলে একটা আচ্ছা, তা ফাংশন, কোনাকুনি গুণ তো না, তাহলে এটা কি? এটা জাস্ট ওই অপারেটরটাকে ডিফারেন্সিয়াল ফর্মে লেখা। মানে জাস্ট ফর্মটা মানে করে দিলাম একবারে। হ্যাঁ কোনো হ্যাঁ। মানে ওরকম কিছু গুণ ভাগটা কিছু নেই। গুণভাগ অ্যাকচুয়ালি গুণভাগের মতোই হচ্ছে, কিন্তু গুণভাগ বলা উচিত না। গুণভাগ না, আসলে এটা অপারেটরের জিনিস তো। সেটা যাই হোক, অপারেটরের মধ্যে পড়বি তোরা আবার পরে অন্যান্য জায়গায়। আপাতত এইটুকু বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, একটু জল খেয়ে নি, বলা। জল খাই। তাহলে এইবার দেখ, আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এফ অফ এক্স ওয়াই, এইটাকে আমি এফ না বলে এইবার বলবো ক্যাপিটাল এম এক্স ওয়াই। এফ আর বলবো না, আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল এম এক্স ওয়াই ডিএক্স। আর এই মাইনাস জিটি এসব মাইনাস টাইনাস রাখবো না, পুরোটাকে নিয়ে আমি বলবো একটা এন এক্স ওয়াই ইউআই। বোঝা গেল? আচ্ছা, মানে একটা নতুন ফাংশন দিলাম। হ্যাঁ, ওইটাকে আমি নতুন নাম দিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই ফাংশনটাকে নতুন করে লিখলাম, হ্যাঁ করাই যায়। হ্যাঁ, যেখানে এমটা কি, এমটা হচ্ছে একটা এক্স ওয়াই এর ফাংশন। এমটা হচ্ছে এফ অফ এক্স ওয়াইটা। আর এনটা কি, এনটাও একটা এক্স আর ওয়াই এর ফাংশন, যেটা হচ্ছে মাইনাস জি এক্স ওয়াই। বোঝা গেছে? হুম। এইটুকু লিখে ফেলতে পারিস তোরা, লিখে ফেল। লিখে ফেলেছিস? না। এইটুকু লিখে ফেল, লিখে ফেলে আমি তারপরে বাংলা করে বলে দিচ্ছি তোদের, লেখ। তাহলে দাদা আজকে করছি কি আমরা? আসছি আসছি আসছি, সেসব জায়গায় ঢুকছি, দাঁড়া। আমরা এই ফার্স্ট অর্ডার না ফার্স্ট এটা। ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা হেডিং দিচ্ছি তাই। হ্যাঁ, ওই শুধু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে রাখলে। আচ্ছা। এই অনুভব বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। ঠিক আছে। তা তুমি সেই ম্যাটেরিয়াল গুলো দিও কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাটেরিয়াল দেবো বলতে ওখানে আছে তো অনেক কিছু, আমি তোদের জিনিসটা বলে দিচ্ছি ক্লাসের পরে কোন জায়গাতে কি কি করা। আচ্ছা। হয়ে গেলে, লেখা হয়ে গেছে এইটুকু? লিখছি দাদা। হ্যাঁ, লিখে দে।
আচ্ছা, তুমি হচ্ছে লগের যেটা বললে, হ্যাঁ, ওটা আসলে এমন একটা উদাহরণ দিলে যেটাতে ওয়াই ইকুয়াল টু এক্স এর সামথিং ফাংশন নিচ্ছি, কিন্তু ডেরিভেটিভ এর পর সেটা এক্স এর ফাংশন হয়ে যাচ্ছে, এমন একটা ডেরিভেটিভটাকে উদাহরণ, তাই কমন তো? নিয়ে আমি এক্স আর ওয়াই এর ফাংশন আকারে লিখতে পারছি জিনিসটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ডান দিকে ওয়াই থেকে ওটা যাবে। লিখবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, লিখে ফেল, পুরোটাই লিখে ফেল। আচ্ছা। বোঝা যাচ্ছে তো যা করছিস, যে পড়াশোনার যে কাজ করছিস, বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা ওই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একদম মানে বেসিক জিনিসপত্র করছি। হ্যাঁ, একদম বেসিক, মানে ভেতরে টপিকের ভেতরে ঢুকে গেছি, কিন্তু ওই হ্যাঁ, এই জিনিসই আছে তোদের, এর বেশি নেই। ওই তো মানে ফার্স্ট সেমে যেগুলো করেছিলাম ওইসবই তো। হ্যাঁ, এই তো মনে পড়ে যায়, ফার্স্ট সেমে করেছিল। আমি ফার্স্ট সেমটা রিসেন্টলি ফিফথ সেমে পাস করলাম তো। আর ফার্স্ট সেমে তো পড়িনি, বাট পরে তো পড়েছি। তা তোর জন্য একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, না পড়লেই মনে পড়ে না। পড়তে হবে, আসল কথা তো তোর পড়া হচ্ছে না ঠিক, পড়লে হয়ে যাবে। যাই হোক, হলে হ্যাঁ, বললি। চলো হয়েছে হয়েছে। আচ্ছা, আমার হয়ে গেছে, অনুভব হয়েছে। হ্যাঁ দা হয়ে গেছে। হুম, তাহলে লেখ, এই অবধি লেখার পরে লেখ। তাহলে আমরা দেখ একটা, তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাধারণ আকার মানে কি দেখলাম। সাধারণ আকার মানে সেটাকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই আকারে লিখতে পারবো, তাই তো? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এই আকারে লিখতে হ্যাঁ, পারবো, যেটা তাই তো? তুমি এক্ষুনি করলে, হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ, তাহলে যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এইভাবে সাজাতে পারবো, সে যাই দেওয়া থাকুক, তাই না? আচ্ছা, হ্যাঁ ওইটাই বোঝাচ্ছিল এই জন্য, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, যে কোনো আমাদের যাই দেওয়া থাকুক, সেই এক্সপ্লিসিট ইমপ্লিসিট যাই দেওয়া থাকুক, সেটাকে আমি ফাংশন এফ অফ এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে লিখতে পারবো। হুম। তাহলে লিখে রাখ, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট, তাহলে কি পেলাম, এইটুকু যে পড়াশোনা করলাম, এইটুকু পড়াশোনা করে আলটিমেটলি আমি যেটা পেলাম, সেটা হলো একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ আকার বলতে আমরা বুঝবো, বা সাধারণ আচ্ছা, আকার হবে এইটা। লিখলাম তাহলে। হ্যাঁ, একটা লেখ, এরকম ভাবে লেখ, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ আকার হবে এইটা। যেখানে, এইটুকু লিখে লিখবি, যেখানে এম, এমটা কি, এমটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, আর এনটা কি, এনটাও হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। বোঝা গেল? হ্যাঁ, বল, এইটুকু বুঝতে পারলি, এইটুকু কথা? হোয়ার। হায়ার এমটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এম এইটা আর এনটা হচ্ছে এইটা, আচ্ছা। তাই তো? হ্যাঁ। এইবার এইটাকে সলভ টলভ কিভাবে করবো সেসবে আমি আসবো এক এক করে। তার আগে দেখ, যে কোনো জিনিস আমাদের পড়তে গেলে কিছু কিছু শব্দ জানতে হয়। সেই যে শব্দগুলো আমরা আমাদের প্রিডিফাইন্ড জিনিস, সেই শব্দগুলো ব্যবহার করে আমি জিনিসটাকে শিখতে হবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এখানে একটা নতুন শব্দ বলি। শব্দটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে আমি পরে বলবো, আগে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন বলতে পারবো এক্সাক্ট হবে সেইটা আগে শিখে নেই। তারপরে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাকচুয়াল সংজ্ঞা আমি পরে বলছি। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে দেখ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই নাম দেবো আমরা, এক্সাক্ট হবে কি হবে না চেক করব, এম এইটাই। তাহলে এইটা বোঝার জন্য আমার একটা মাত্র থিওরেম জানতে হবে এখানে। এই থিওরেমের প্রমাণ পরে আমরা দরকার হলে করব। প্রমাণটা করতে গেলে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেটা এখনো আমাদের হাতে আসেনি। ওই জন্য আমরা এখন প্রমাণটা করতে পারবো না, এখন স্টেটমেন্টটা পড়ে কাজ অ্যাপ্লাই করতে পারবো। কোনটা কোনটা দাদা, কিসের প্রমাণ এটা? আমরা একটা এখানে একটা থিওরেম পড়বো এখন। থিওরেম, ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে শব্দটা প্রমাণটা বললাম, তো এই আমাদের এমনি শব্দটা দরকারও হয় না এমনি।
হয়, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। আচ্ছা আমরা আচ্ছা। এই শব্দটা রিলেটেড একটা থিওরেম পড়বো শব্দটাকে চেনার জন্য। সেই থিওরেমটার প্রমাণ এক্ষুনি আমাদের লাগবে না, আমরা যখন পরে লাগবে অবশ্যই প্রমাণটা ভালো প্রমাণ, কিন্তু তার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেটা এখন আমাদের হাতে নেই। আচ্ছা আচ্ছা। সেটা শিখে যখন টিকে আসবে পড়া করবো। সেটা যখন আসবে তখন আমরা শিখব। আপাতত আমরা থিওরেমটা শিখি। ওকে। থিওরেমটা কি বলছে শোন, দরকার হলে বাংলায় লিখে রাখ, বাংলায় লিখে রাখ, তারপরে মাঝে বোঝাচ্ছি আমি। আচ্ছা, থিওরেমটা আগে ইংলিশে লিখবো না, না মানে না বইতে আছে তাই? একেবারে আর ইংলিশ টিংলিশ লিখতে হবে না, বাংলাতেই লেখ, বুঝতে পারবি। হ্যাঁ দাদা বলো, তাহলে কি হেডিং দেবো? হেডিং টেডিং না, থিওরেম স্টেটমেন্টটাই লেখ। লেখ যে এই যে আচ্ছা। এই আমরা এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এই সেটা। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হুম। লেখ। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হুম। এক্সাক্ট হবে এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে হুম। ইফ অ্যান্ড অনলি ইফ। দেখ, ইফ অ্যান্ড হুম। অনলি কিন্তু ভালো করে বুঝতে পারবি, এটাকেও ডেফিনেশন হিসেবে ইউজ করা যায়, কিন্তু যে কোনো জিনিসের একটা ডেফিনেশন তো থাকে, আর আর বাকি ইফ সেটা অ্যান্ড অনলি প্রমাণ। কন্ডিশনগুলোর ইমপ্লিকেশন হিসেবে ধরা হয়। তা এটাও হচ্ছে তার একটা প্রপার্টি, এটাকে ডেফিনেশন হিসেবে ধরলেও আচ্ছা কোনো সমস্যা নেই, কিন্তু এর অ্যাকচুয়াল ডেফিনেশনটা আলাদা, সেটা আমি পরে বলবো। তাহলে আমি কি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এই জিনিসটা ঘটে। ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। হ্যাঁ, এই তো বোঝা গেছে। মানে এক্সাক্ট হলে এই জিনিসটা হবে, আর এই জিনিসটা যদি হয় এক্সাক্ট হবে। দেখ, আমি কিন্তু বলিনি যে সমস্ত ইকুয়েশন এই রিলেশনকে স্যাটিসফাই করবে তাদেরকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একবারও কিন্তু সেরকম বলিনি। হুম। আমি কি বললাম, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে যদি এবং একমাত্র যদি এই কন্ডিশনটা হোল্ড করে। এক্সাক্ট হবে আর আচ্ছা। এক্সাক্ট বলবো দুটো কথার মধ্যে পার্থক্য আছে, বোঝা গেল? এক্সাক্ট হবে আর এক্সাক্ট বলবো। হ্যাঁ, এক্সাক্ট কেন? বলবো মানে হচ্ছে আগে আমার ডিফাইন করা নেই, আমি ওইটাকে নামটা দিচ্ছি এক্সাক্ট। হ্যাঁ। আর এক্সাক্ট হবে আর মানে এক্সাক্ট মানে কি আমরা জানি, আমরা চেক করছি যে এইটা ওই শর্তটা মেনে চলছে কিনা। আচ্ছা, বুঝলাম। এক্সাক্ট বলবো মানে এক্সাক্ট বলতে হয় কি করে সেটা জানছি, আর এক্সাক্ট হ্যাঁ, হবে দাবি করছি, দ্যাট মিনস আমরা এক্সাক্ট কি জিনিস আমরা জেনে এসেছি। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে এখানে তুমি বলছো হবে, তার মানে এক্সাক্ট আমরা চেক করবো, মানে এক্সাক্ট কি আমরা হ্যাঁ, জানি। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে আমরা চেক করার কন্ডিশন। আমরা জানি ও, এক্সাক্ট কি, সেইটা ধরে নিয়ে এক্সাক্ট কি এখনো আমরা জানি না, সেটা আমি বললাম, সেটা আমি পরে বলবো, আগে জিনিসটা শিখিয়ে নিয়ে তারপরে। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপাতত আগে আমি এক্সাক্ট কি করে চেক করব সেইটা দেখলাম। বল, এইটুকু সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যায় নাকি এখনো অসুবিধা হ্যাঁ আছে? বুঝতে বুঝতে পেরেছি, একদম ঠিক আছে। তাহলে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা চেক করতে পারবো সেটা এক্সাক্ট হবে কিনা। দেখ, আমি কিন্তু এইটা লিখিনি, এইটা লিখিনি, হ্যাঁ, ডিএম ডিওয়াই লিখে দিই। বা এরকমও লিখিনি, এটার মানে আলাদা, এগুলোর মানে আলাদা।
দেখ, এখানে শুধু আমরা আচ্ছা। এই এই চিহ্নটা দিয়েছি, বাংলা একের মতো এই জিনিসটা দিয়ে লিখেছি, এই অপারেটরটা দিয়ে। আমরা এই জানতাম মেরেছি ছোটবেলায় থেকে এক্স্যাক্ট। ডিডিএক্স অপারেটরের মানে আমরা ছোট থেকে জেনে এসেছি, কিন্তু সেটা এখানে ইউজ করিনি। বা এই জিনিসটাও আমরা ছোটবেলায় পড়েছি অনেক জায়গায়, এই ব্যাঙাচির মতো দেখতে এই জিনিসটা, এটাকেও কিন্তু আমরা ওই এখানে লিখিনি। এটার মানে এই প্রত্যেকটার মেরেছি। মানে আলাদা আলাদা। তুমি এই দ্বিতীয় ডেলটা লেখোনি এখানে? হ্যাঁ, হ্যাঁ, মানে ডেল কয় প্রকার? এইটা এই লিখিনি। এরকম বেকা। এ- এইটা লিখিনি, এটার মানে আলাদা। আমরা লিখেছি এই হচ্ছে মেরেছে, এই আমি তো যে এইটাই লিখছি। ডেল আর ডেল্টা দুটোর পার্থক্য আছে এই ম্যাথমেটিক্সে। প্রথমটা হচ্ছে ডেলটা আর এই পাশেরটা ডেল। এইটা যেটা লিখেছি সেটা হচ্ছে ডেল। ডেল। বইতে দুটোই মনে হয় একরকম ভাবে না, থাকে না, না, কিভাবে? না, খেয়াল করে দেখবি, একটা এরকম থাকবে, আর একটা ডেল্টাটাকে এরকম মাথা একটু ডান দিকে ঘোরানো থাকবে। তার মানে একের মতো করে লিখতে হবে আমাকে, তাই তো? হ্যাঁ, 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 বাংলা একের মতো দেখতে। তাহলে আমি এটা ঠিক হবে করে হচ্ছে আছি। ডেল। দাদা এতদিন তো আমি ওই বেকাটা লিখে আসছি। আর এইটা মানে হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা। এটাকে আমরা কোনো সেই আরবিটারি রিয়েল নাম্বারকে বোঝানোর জন্য লিখি। আচ্ছা। আর এটাও কিন্তু একটা তো ছোটটা। অপারেটর, দুটো আলাদা। ডেল্টা এক্স আমরা এরকম ভাবে ও। লিখি, ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট বোঝাতে ডেল্টা এক্স ব্যবহার করি, দ্যাট ইজ রাইট, সেটাও ভুল না। কিন্তু এই জিনিসটা আলাদা। ও, ডেল আর ডেলটা আলাদা? অবশ্যই আলাদা, দুটোর মানে। ম্যাথমেটিক্স আমি তো এমন একটা ভাবলাম জিনিস। ডেলটাকেই শর্টে ডেল বলে সবাই। না, 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 ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মানে আছে। কোনো হ্যাঁ। জিনিসটা উইদাউট মিনিং, মিনিংলেস কোনো জিনিস ম্যাথমেটিক্সে নেই। প্রত্যেকটা টার্মের আচ্ছা। মানে আছে, প্রত্যেকটা টার্মের একটা প্রপার ডেফিনেশন আছে। ম্যাথমেটিক্সটা কি, আচ্ছা। ম্যাথমেটিক্সটা আমাদের ম্যাথমেটিক্সে অসুবিধা হয় কেন বলছি শোন। আমরা কোন যে শব্দগুলো পড়ি, সেই শব্দগুলোর মানে হয়তো আমরা একরকম ভাবে জানি, এবং আমরা সেই জিনিসটার সঙ্গে ওই শব্দটার মানে যেটা আমরা জানি সেইটার সঙ্গে রিলেট করার চেষ্টা করি, যার জন্য আমাদের সমস্যা হয়। হ্যাঁ। আমাদের ম্যাথমেটিক্স পড়তে গেলে প্রথমে যে শব্দগুলো, যে যে নতুন নতুন শব্দগুলো শিখছি, সেই শব্দগুলোর প্রত্যেকটার মানে আলাদা আলাদা করে বুঝতে হবে। তার মানে দাদা, এই যে ডিএক্স, এই যে ডেল্টা এক্স যেটা, এটা কি? এইটা এটা ফাংশন? এটা ফাংশন না, এটা হচ্ছে একটা ক্ষুদ্র ডিসপ্লে, ক্ষুদ্র পরিমাণ, এক্স এর ক্ষুদ্র পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মানে ওই ডিএক্স কেই ক্ষুদ্রভাবে হ্যাঁ, বলা হ্যাঁ, হচ্ছে? ডিএক্সটা হচ্ছে লিমিটিং কেসে ইউজ করা হয়, যে এইটা যত ছোট করা সম্ভব এইটা হ্যাঁ। তার লিমিটিং হ্যাঁ, পজিশনটা হচ্ছে ডিএক্স। বলছে। হ্যাঁ, আচ্ছা। সে আর আমরা এই ডেল ডেরিভেটিভ এক্সটা পড়েছিলাম হচ্ছে যখন শিখেছি। অপারেটর? হ্যাঁ, অপারেটর মানে হচ্ছে ডিডিএক্স, এটা আলাদা, অপারেটর হচ্ছে ডিডিএক্স। এটা হচ্ছে ডেরিভেটিভ অপারেটর। তাহলে ডেলটা কি? কোন ডেল্টা? এটাও ডেল ডেলটা না, ডেল। মানে ডেল ডেল। এইটা অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স অপারেটর, বা ও ডেল ডেল আচ্ছা। ওয়াই অপারেটর, আচ্ছা পার্শিয়াল আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। ডিফারেন্স অপারেটর বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অপারেটর বলে এটা। আচ্ছা। সবগুলো আলাদা আলাদা অপারেটর। ঠিক আছে, যাই হোক, সেসব নিয়ে আমি আবার যখন ওই ওকে ডেরিভেটিভের বিভিন্ন সিগনিফিকেন্স পড়াবো তখন বলবো, কোনে আপাতত আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটাই আসি। ওকে 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 ওকে, ঠিক আছে। যাই হোক, সেসব আমি আসি, যেটা বলছিলাম, যে ম্যাথমেটিক্স আমাদের পড়তে গেলে আমাদের উচিত কি, প্রত্যেকটা জিনিস, যে যে শব্দ আমরা নতুন শুনছি, তার অ্যাকচুয়াল ডেফিনেশন সম্পর্কে, ডেফিনেশনের মানে, নিশ্চয়ই আমাদের এখানে এমন কোনো টার্ম ইউজ হবে না যার কোনো প্রি ডেফিনেশন নেই। হ্যাঁ। ডেফিনিশন আমাদের আছে, সেরকম জিনিসই এখানে ইউজ হবে, এবং সেই জিনিসটার ডেফিনিশনের মানেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা। পরিষ্কার? হ্যাঁ। প্রত্যেকটা জিনিস যেন ওয়েল ডিফাইন্ড হয়, সুসংজ্ঞাত, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকে, সংজ্ঞাটা যেন পরিষ্কার থাকে, তাহলে ম্যাথমেটিক্স একদম ইজি লাগবে। হ্যাঁ।
এই যে যেমন আমরা বললাম যে এক্সাক্ট শব্দটা পড়লাম, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে আর কখন এক্সাক্ট বলবো, দুটো কথার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি এটা ভাবিনি তো, সেই একদম জিনিসটার বুঝতাম মধ্যে না। আমাদের দেখতে হবে, আসছি সেসব জায়গায় আসছি। তাহলে আমি এটা কি দেখলাম, এক্সাক্ট কিভাবে চেক করবো এক্সাক্ট হচ্ছে কিনা, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখ একটা উদাহরণ দেই, দেখলে বুঝতে পারবি সহজে। মনে কর এই জিনিসটা, বল এই ফর্মে আছে আমাদের, এই ফর্মে সাধারণ ফর্মে আছে। দাঁড়া দেখছি, MDX। হ্যাঁ, হ্যাঁ। আছে। তাহলে এম কত আমাদের এখানে? 2xy² 2xy² আর এন কত? 2x²। 2x²y। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমাদের এই ফর্মে আছে। তাহলে আমরা এইটাকে চেক করব কি এটা এক্সাক্ট কি এক্সাক্ট না চেক করব। আচ্ছা। তার জন্য আমাদের কি করতে হবে, এম কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। দেখ, হুম। এম কে ওয়াই এর রেসপেক্টে মানে এক্স পার্শিয়াল তখন ডেরিভেটিভ। কনস্ট্যান্ট। হ্যাঁ, টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। বল কত আসবে? ওই তো, আহ, দু দুগুণি, আহ, কাকে ডেরিভেটিভ করছি? ওয়াই কে, ফার্স্টেরটা। ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। হ্যাঁ, তাহলে 4xy। হ্যাঁ, এই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আর এন হ্যাঁ। কে কার রেসপেক্টে করব? আর ওটা হচ্ছে এক্স এক্স এর কে করবো, রেসপেক্টে। এক্স এর রেসপেক্টে। তাহলে বল তার মানে ওটাও 4xy। ডেল এন ডেল এক্স 4xy। দেখ দুটো সমান এসছে। হ্যাঁ, তাহলে তাহলে কি তার মানে আসলো? এক্স্যাক্ট। তাহলে হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট আসলো। দেয়ারফর এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দিয়েছিলাম, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ। কনফিউশন থাকলে কথা বল। না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখ, আর একটা দেখ। মনে কর এইটা দিয়েছে। দাঁড়া। বল এইটা আছে। বল এইটা প্রথমে আমাদের কি এইটাকে চেক করতে হবে যে কি এক্সাক্ট কিনা। তাহলে ফার্স্টে MDX NDY ফর্মে লিখতে হবে। হ্যাঁ, প্রথমে এই তো শিখে গেছিস। প্রথমে এইটাকে সাধারণ আকারে নিয়ে যেতে হবে। সাধারণ আকারে মানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এইটার হ্যাঁ, সঙ্গে এইটা করব, হ্যাঁ। ওই তো, তাহলে তাই না? x² মাইনাস এটা। হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা, এইটাকে আমি একটু ঘুরিয়ে দেই, দাঁড়া এইটাকে একটু ঘুরিয়ে দিই। দেখ এই ফর্মে আছে। এখানে মনে হবে যে ঘুরিয়ে লিখলে তো ডেরিভেটিভের রেসপেক্টটা চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে আলাদা জিনিস আসলো, সেসব নিয়ে পরে ভাববো। আপাতত আগে ওই ফর্মে নিয়ে যাই, তারপরে দেখছি। বল তাহলে কি আসলো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, মাইনাস 2xy ডিএক্স মাইনাস x² মাইনাস 3x এটা ডিওয়াই ইকুয়াল টু 0।
বল তাহলে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ফর্মে আসলো? হ্যাঁ। না, এখনো আসেনি, মাইনাস রয়ে গেছে একটা। ও, মানে আমাকে প্লাস বলতে একদম স্ট্রিক্টলি প্লাস করতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, মাইনাস থাকলে হ্যাঁ, সেটাকে ভেতরে পাঠিয়ে দিয়ে ওখানে প্লাস নিয়ে আসবে। আচ্ছা। হুম, হয়ে গেল। তাহলে এটা করলে 3, হ্যাঁ, ওই জন্য শুরুতে মাইনাসটাকে চেঞ্জ করে এন রেখেছিলাম, হ্যাঁ। তাই না? হ্যাঁ, ঠিক। বল এইবার তাহলে বল এম কোনটা? প্রথমটা 4x³ y³ -2xy। এইটা যে এম হবে কি করে বুঝলাম? যেহেতু ডিএক্স এর সাথে ওটা আছে। হ্যাঁ, তার মানে ডিএক্স এর সাথে আছে মানে কিছুর সঙ্গে এটা কম্পেয়ার করে তো বলছি। ওই যে আদর্শ সমীকরণের সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম যে তাহলে কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন না কি উইথ দ্য জানি। ইকুয়েশন এইটুকুই লিখবো যে এম ডিএক্স, এত কথা আমাদের লেখা আচ্ছা। লাগবে না। আমি জাস্ট প্রথমে মানে আমার শুধু অঙ্ক করতে হবে, আমি জাস্ট শেখা যাতে ঠিকঠাক হয় সেই জন্য বলছি, ও লিখছি। আচ্ছা। হুম। তাহলে আমরা এম কি আমি পাচ্ছি? লিখলাম 4x³ y³ -2xy। আর এন কি পাচ্ছি? 3x⁴ y² - x²। হলো? হ্যাঁ। আচ্ছা, এম এন পেলাম, এবার আমাকে কি চেক করতে হবে? এই ডেল এম এই ডেল ওয়াই জিনিসটা আর ডেল ডেল এম এন ডেল ডেল এক্স। ওয়াই আর ডেল এন ডেল এক্স। তাহলে কর এক এক করে। হুম। ডেল এম ডেল ওয়াই মানে এম কে ওয়াই রেসপেক্টে। এই অনুভব আছিস নাকি? বল বল। হ্যাঁ, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তার মানে 12, 12x³ হ্যাঁ, -2x। ব্যাস, ডেল এন ডেল এক্স কর। ডেল এম ডেল এক্স মানে এক্স এর রেসপেক্টে, তার মানে ওই তো 12 x² y²। এক্স কিউ ওয়াই স্কোয়ার। সরি, একটা পাওয়ার কমবে, x³ y²। আর হচ্ছে এক্স এর ডেরিভেটিভ 2x। হ্যাঁ, তাহলে সেম সমান হচ্ছে। এসছে। হ্যাঁ, এক্সাক্ট। তাহলে দেয়ার ফোর ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, দ্যাট ইজ ইকুয়েশন 1। এই যে এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম, হুম। ইজ অ্যান এক্সাক্ট। এক্সাক্ট এক্সাক্ট ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হুম। দেখ, অ্যাকচুয়াল এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংজ্ঞা জানি না, তাছাড়াও আমরা এক্সাক্ট কি এক্সাক্ট না বলতে পারছি এই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়ে। এইটা যেটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশনকে বলা হয় নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। আচ্ছা আচ্ছা, মানে একদম যেটুকু লাগবে সেটুকু দিয়ে বুঝিয়ে দিলাম। মানে ওইটুকু হলেই এনাফ, মানে দেখানোর জন্য যথেষ্ট, এবং ওইটুকুই প্রয়োজন। আচ্ছা আচ্ছা, মানে বাকি আর কিছু প্রয়োজন না। বাকি আর কিছু প্রয়োজন নেই, যেমন যেমন ঠিক তেমন এর থেকে কম কিছু দিয়েও হবে না। আচ্ছা, এর মানে তাই। হুম, যথেষ্ট এবং প্রয়োজনীয়। আচ্ছা। যথেষ্ট এবং মানে জরুরি, দুটো কথার মানে আছে, আচ্ছা, যথেষ্ট এবং জরুরি। যথেষ্ট মানে ধর কোনো একটা ঘটনা মিনিমাম। ঘটার জন্য এইটুকু জিনিস ঘটাই যথেষ্ট, ঠিক আছে? হ্যাঁ। তার মানে ওইটুকু ঘটনা যদি সবটা না ঘটে, মানে ওইটুকু কন্ডিশন যদি সবটা না মেলে, তাহলে কি ঘটনাটা ঘটবে না? না। কি করে বলবো? ঘটতেও তো পারে। আচ্ছা, ওইটুকু ওইটুকু যথেষ্ট, যথেষ্ট বলেছো তুমি। ওইটুকু যথেষ্ট। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে বেশি আর প্রয়োজন না, কিন্তু হচ্ছে কমেও হতে পারে। হচ্ছে কমেও হতে পারে, আচ্ছা। হ্যাঁ। তাই না? এবার জরুরি বলে দিলাম, মানে ওটুকুতে দেখ, হতেই যদি হবে, আমি যদি ওর বলি কমে যে হবে না। বৃষ্টি হলে রাস্তা ভিজে যাবে, হ্যাঁ। তাহলে রাস্তা ভেজার জন্য বৃষ্টি হওয়াটাই যথেষ্ট। হ্যাঁ, কিছু কিন্তু জরুরি নয়। কিন্তু জরুরি না, বৃষ্টি ছাড়াও তো রাস্তা ভিজতে পারে, কেউ রাস্তায় জল দিল, কিছু একটা হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল, ঠিক। সেক্ষেত্রেও তো হতে পারে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই না? বুঝলাম।
আর প্রয়োজনীয় মানে হুম, কি? প্রয়োজনীয় মানে ওর থেকে কম কিছু দিয়ে যেন কিছুতে হবে না, ওইটুকু দরকার, অবশ্যই দরকার, আচ্ছা। তাই না? হুম। ওইটুকু ছাড়া হবে না। যেমন ওটা লাগবেই এবং যেমন আচ্ছা। তোরা বেসিস পড়ার সময়, ভেক্টর স্পেস পড়ার সময়, একটা 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের বেসিস বানাতে গেলে তিনটে, মানে একটা জেনারেটিং সেট বানাতে গেলে তিনটে ভেক্টর জরুরি, প্রয়োজনীয়। হ্যাঁ। তিনটে ভেক্টর অবশ্যই দরকার, কিন্তু তিনটের বেশি হলে কি হবে না? হবে। হতেই পারে একটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে কি ওটা যথেষ্ট, তাই তো? ওইটা হচ্ছে, ওইটা জরুরি। ও মানে তিনটে মিনিমাম, তিনটে হ্যাঁ হওয়াটা মিনিমাম জরুরি। লাগবে যেটা, তাই তো, ওটা মিনিমাম যেটা জরুরি। লাগবে সেটা হচ্ছে জরুরি। আর সাফিসিয়েন্ট মানে হচ্ছে আচ্ছা। এইটুকু হয় যথেষ্ট, বা এর থেকে কমেও হতে পারে। তো দাদা আমার আমি যেহেতু এর থেকে বেশিতেও হবে না, এর থেকে কমেও কিছুতে লাগবে না। ও হ্যাঁ। তাহলে আমি নেসেসারি কেন এন্ড বলছি সাফিসিয়েন্ট যে, মানে হচ্ছে ওইটা লাগবে এবং শুধুমাত্র ওইটাই লাগবে। তা আমি একবারে শুধুমাত্র ওটা বলে দিই। শুধুমাত্র ওইটা লাগবে বললে আমার কথাটা বোঝা গেল না, যে শুধুমাত্র ওইটা লাগবে তাছাড়া, হ্যাঁ অ্যাকচুয়ালি ভাষার সেন্সে হয়তো হয়ে যায়, কিন্তু ম্যাথমেটিক্সে ওই রকম ভাষা ভাষা জ্ঞান দিলে হবে না, পরিষ্কার ভাবে বলতে হবে। আচ্ছা, মানে বোঝাতে চাচ্ছি, মানে দুই দিক থেকে বলবো আর কি। হ্যাঁ, যদি এবং বুঝতে পেরেছি। একমাত্র যদি। বুঝতে পেরেছি। পরিষ্কার? হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ওটা, এটা এর জন্য তাই তো? ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি কোনো কনফিউশনের জায়গা থাকবে না। হম। ওই জন্য আমরা একটু বেশি ক্লিয়ার করার কথা বলি। হ্যাঁ, পি ইমপ্লাইজ কিউ, তার মানে পি ঘটার জন্য, সরি, কিউ ঘটার জন্য পি হওয়া যথেষ্ট। যথেষ্ট। এই তো শিখে গেছিস। তার মানে কি? পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ। মানে পি হলে কিউ হবে, কিন্তু কিউ অন্য অন্য কারণেও হতে পারে, হ্যাঁ, তাই তো? পি হলে কিউ হবে, কিন্তু পি না হলে যে কিউ হবে না সেটা বলতে পারি না। সেটা বলতে পারছি না হয়তো। তাহলে এবং উল্টো দিক থেকে, তাহলে যদি বলা যায়, আমি যদি বলি পি হলে কিউ হবে, তাহলে আমি যদি বলি যে কিউ হয়নি, তার মানে কি পি হয়েছে বলা যাবে? পি হলে কিউ হবেই, পি তাই হলে তো? কিউ হবেই। তাহলে কি, পি যদি না তাহলে কিউ হয়ে থাকে হয়নি তার তাহলে মানে, কি কিউ? পি অবশ্যই হয়নি। তার মানে পি ঘটে না। তাহলে নট, নট কিউ ইমপ্লাই করবে কি নট পি। নট পি। তাহলে পি ঘটার জন্য জরুরি কি? পি ঘটার জন্য আহ কিউটা জরুরি। এই মেরেছে। কারণ কিছু কিউ প্যারাডক্স না আছে। ঘটলে পি ঘটবে না। হ্যাঁ। কিন্তু পি ঘটার জন্য কিউটা তো জরুরি, কিউটা যথেষ্ট না, আরো কিছু কন্ডিশন থাকতে পারে, কিন্তু কিউ তো জরুরি পি ঘটার জন্য। পি ঘটার জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো গুলিয়ে গেল আবার ছাতা। পি ঘটলে কিউ ঘটবে। হ্যাঁ। তার মানে কি কিউ ঘটার জন্য পি ঘটাটা যথেষ্ট। হ্যাঁ। তাহলে কিউ যদি না ঘটে থাকে তার মানে আমি বলতে পারছি যে পি ঘটেনি। হ্যাঁ। তাহলে পি যদি ঘটতে হয় তাহলে তার জন্য কি ঘটা জরুরি? কিউটাকে ঘটতে হবে। ও, যেহেতু আমি পি হলে কিউ হয় বলছি, তার মানে তো পি হতে গেলে কিউ তো হতেই হবে। কিউ হতে গেলে পি হতেই হবে, সরি, কিউ হতে গেলে পি হতেই হবে। তাই না? তাই তো হলো। না। হ্যাঁ তাই তো হলো। কিউ না কেন, ঘটলে পি তুমি তো ঘটবেই বললে না। কিউ যদি না ঘটে কিউ থাকে না, পি ঘটবেই না। কিউ যদি না ঘটে পি ঘটবেই না। তাহলে পি ঘটার জন্য কিউটা তো জরুরি, এই, তাই না? মানে কিউ যদি ঘটে তাহলে পি ঘটবে। না, কিউ ঘটলে পি ঘটবে এটা আমি শিওর না, আরো বেশি কিছু লাগতে পারে। ও, তাই তো, মানে এটা ডিরেক্ট ইমপ্লাই তো করা যাচ্ছে না যে কিউ ইমপ্লাই পি, তার মানে তো নয়। করছে না তো। আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছো জরুরি। জরুরি, কিন্তু কিউ না ঘটলে মানে কিউটা যদি না থাকে তাহলে কোনোভাবেই পি বানানো সম্ভব হবে না।
হ্যাঁ, তার মানে পিটা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস কিউ হওয়ার জন্য। এটা একটা প্রয়োজনীয় জিনিস। কিউটা একটা প্রয়োজনীয় জিনিস, তাই না? পি ঘটানোর জন্য প্রয়োজনীয় তো কিউটা। হ্যাঁ। উইদাউট কিউ তো পি হতে পারবে না, না। তাই না? তাহলে আমাকে যদি একটা স্টেটমেন্ট আমি পাই, পি ইমপ্লাইজ কিউ, তার মানে কি? পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ অ্যান্ড কিউ ইজ নেসেসারি ফর পি। কিউ ইজ নেসেসারি, নেসেসারি মানে জরুরি। নেসেসারি মানে জরুরি, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। জরুরি মানে কি ওটা ছাড়া হবে না, তাই? ওটা ছাড়া হবে না, এক্স্যাক্টলি। আর সাফিসিয়েন্ট মানে হচ্ছে ওইটুকু হলেই হবে। বুঝে গেল? এই বল, জিনিসটা পরিষ্কার হয়েছে কি? এটা তো ভুলে যায় কেন, তোরা বুঝি না তো, তোরা এটা একটু একটু কঠিন লাগে কেন এটা? একটু কঠিন না, এটা একটুখানি ঠান্ডা মাথায় ভাবতে হবে। পি ঘটলে কিউ ঘটবেই। তাহলে কিউ ঘটেছে বলার জন্য, কিউ ঘটেনি বলার জন্য আমি কিছু বলতে পারবো না। কিউ ঘটেছে বলার জন্য আমি যদি দেখতে পাই যে পি ঘটেছে, তাহলে অবশ্যই বলতে পারবো যে পিও ঘটবে, কিউ ঘটবে। আর ও, তুমি বললে কি যে কিউ ঘটার জন্য কি জরুরি? পি জরুরি না, পি যথেষ্ট। সরি, কি ঘটার জন্য কি যথেষ্ট, হ্যাঁ। আর কি ঘটার জন্য কিউ জরুরি? হ্যাঁ। জরুরি মানে কি ওটা লাগবে, হচ্ছে কমেও হতে পারে। জরুরি জরুরি মানে ওটা, জরুরি মানে ওটা তো লাগবে, হচ্ছে বেশি জিনিসও লাগবে। একটা জরুরি ও, ডকুমেন্ট মানে কি, সেটা লাগবে এবং তার সঙ্গে আরো কিছু ডকুমেন্ট লাগবে। আচ্ছা। বৃষ্টি হলে রাস্তা ভেজাটা একটু বলো এটার সাথে, তাহলে বুঝতে পারবো মনে হয় ভালো। যদি বৃষ্টি হলে রাস্তা ভিজে যাবে, হ্যাঁ। রেইন হলে রাস্তা ভিজে যাবে, ওয়েট। হ্যাঁ, তাহলে রাস্তা ভিজে যাওয়ার জন্য বৃষ্টি হওয়াটাই যথেষ্ট, যথেষ্ট, হ্যাঁ হলে। আচ্ছা, কমপক্ষে। তাই না? হ্যাঁ। আর বৃষ্টি হুম। হয়েছে বলার জন্য রাস্তা ভেজাটা অবশ্যই জরুরি। ও, আমি যদি তাই তো। বলি বৃষ্টি হয়েছে অথচ রাস্তা ভিজেনি, তা তো হবে না। না। হ্যাঁ, ঠিক ঠিক তাহলে ঠিক। বৃষ্টি হয়েছে বলার জন্য রাস্তা ভেজাটা জরুরি, রাস্তা ভেজাটা বাদ দিয়ে রাস্তা বৃষ্টি ভেজা, হতে পারবে না। হ্যাঁ, এবার রাস্তা ভেজার থেকে অন্য বেশি কিছু হতে পারে। হ্যাঁ, আরো কিছু কিছু লাগতে পারে, রাস্তা ভিজেছে, মেঘ ডেকেছে, মেঘ করেছে, তারপর বৃষ্টি হচ্ছে, সব হতে হ্যাঁ। পারে। হ্যাঁ, এটা হবে, হ্যাঁ আর বুঝতে পেরেছি। বৃষ্টি হলেই যে রাস্তা ভিজে যাবে এটাও মানে বৃষ্টি না হলে যে রাস্তা ভিজবে না এটাও বলা যায় না। হ্যাঁ। কিন্তু বৃষ্টি হলে রাস্তা ভিজবেই অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। আর নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানে হচ্ছে পি ঘটলে কিউ ঘটবে, কিউ ঘটলে পি ঘটবে। হুম। বোঝা গেল? বুঝতে পেরেছি। ঠিক সেইটাই, এক্সাক্ট হলে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা ঘটলে এক্সাক্ট বলতে পারবে। এই যে এই কথাটার জন্য এক্সাক্ট কাকে বলে আমার জানতে হবে, এটা প্রমাণ করাতে হবে, ও, তাই না? কারণ এইটা আচ্ছা, হ্যাঁ, এক্সাক্ট, এক্সাক্টের মানে যদি না জানি তাহলে আমি কি করে এটা প্রমাণ করব? সেটাই তো, এটা তো মেথডটা হচ্ছে। হ্যাঁ, আর এইটা কন্ডিশনটা নিয়ে আমি কোথায় পৌঁছবো? এক্সাক্ট মানে তো জানি না, হ্যাঁ, আমি জাস্ট এক্সাক্ট মানে দেখাবো আমি আর আসলে, উল্টা বললাম। আসলে ওই এক্সাক্ট কি জিনিস সেটা জেনেছি বলে হচ্ছে এই সূত্রটা তৈরি করেছি, তাই তো? হ্যাঁ, এক্সাক্টের সংজ্ঞা আগে আসবে, তারপরে এবার কিন্তু শেখার সময় এক্সাক্টের সংজ্ঞাটা আমরা পরে শিখছি, আগে এক্সাক্ট দেখানোর কায়দাটা শিখে নিই, আচ্ছা আচ্ছা, যাতে বিষয়টা একটু ক্লিয়ার থাকে আমাদের। যাতে বিষয়টা পরিষ্কার হয়। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখলাম যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এবার এটাকে সমাধান করব কি করে? খুব ভালো করে মন দিয়ে শুনুন। আমরা যদি, ভালো করে শুন, যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এটা এক্সাক্ট হয়, ঠিক আছে? হুম। এক্সাক্ট না হলে কিন্তু অন্য কাজ, এক্সাক্ট হলে কি হবে আমি সেইটা বলছি, এক্সাক্ট না হলে এত সহজে হবে না।
যদি তুমি এক্সাক্ট বলছো এক্সাক্ট যদি হয় তো? যদি এক্সাক্ট হয় তখনই আমি ডাইরেক্ট সমাধান করতে পারবো, আর না হলে এক্সাক্ট বানিয়ে নিয়ে সমাধান করতে হবে। বোঝা গেল কি বললাম? না হলে কি হলো দাদা? এক্সাক্ট না হলে এক্সাক্ট বানিয়ে নিয়ে সমাধান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে নন এক্সাক্ট হয়ে সমাধান করার কোনো উপায় নেই? নন এক্সাক্টে সমাধান করার উপায় নেই, তাকে এক্সাক্ট বানাতে হবে তারপর সমাধান করতে পারবে। আচ্ছা এই সমাধান থেকেই আমি এক্সাক্টনেসের সংজ্ঞাটা পাবো, ওই জন্য। আচ্ছা আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে কি করব, যদি এক্সাক্ট হয় তারপরে আমরা সমাধান করার কায়দা বলছি, ভালো করে শুনবি। আমি এই এম কে ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে। পাশে আমরা ধরে নেব ওয়াইটাকে কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এটা কি এক্সাক্ট বানানোর নিয়ম বলছো? এক্সাক্ট বানানো না, এক্সাক্ট হওয়ার পরে, যদি এক্সাক্ট হয় তারপরে বলছি সমাধান করার নিয়ম। এক্স এর রেসপেক্ট, সরি, এম কে ইন্টিগ্রেশন করব। এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে। যদি এক্সাক্ট হয় তখন জেনারেল সলিউশন লেখার কায়দা। বোঝা গেল? তা বল বল। দাদা, এটাকে কি পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে? পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে না, বা পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কোনো টার্ম আমি শুনিনি। আছে হয়তো আমার। মানে জিজ্ঞাসা করছি, মানে মনে আ- হলো তাই। আমিও শুনিনি পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কোনো টার্ম। ওকে। আচ্ছা, এম মানে কি? দেখ, 4x³ y³ -2xy। এইটাকে ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু এক্স, তাই তো? হ্যাঁ ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে, তাহলে এইটাকে একটু ভেঙে নেই আগে। লিখলাম। হ্যাঁ। আচ্ছা বল, কাকে কাকে কনস্ট্যান্ট ধরেছি? ওয়াই কে। তাহলে ওয়াই কে তো আমি বাইরে নিয়ে আসতে পারি। হুম। ওয়াই ওয়ালা টার্মকে বাইরে নিয়ে আসতে পারি। হ্যাঁ এটাকে এক্স ওয়ালা টার্মকে তাহলে কি থাকবে? আচ্ছা দাঁড়া, আমি লিখে নেই একবার। এখানে ওয়াই কে বাইরে নিয়ে আসতে পারি। হ্যাঁ। তাহলে বল এটা কি আসছে? y³ তো থাকলো, x³, 4x³ এর ইন্টিগ্রেশন কি হবে? 4x⁴/4। তার মানে হচ্ছে 4 4 কেটে গেল, x⁴ 4। 4, হ্যাঁ। আর এইটার ইন্টিগ্রেশন কি হবে? এটা হচ্ছে ওই তো x²। x²। তাহলে আসলো x⁴ y³ - x²y। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই একটা কাজ গেল। আর একটা কাজ করতে হবে। এন কে এন্ড ওই এম কে ইন্টিগ্রেশন করলাম এক্স এর রেসপেক্টে, আর এন কে ইন্টিগ্রেশন করব ওয়াই এর রেসপেক্টে। আচ্ছা এটা কিন্তু ফার্স্ট সেমে আমরা অনার্সে পড়েছি, সেই জিনিস বলছি কিন্তু। এবং ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করার সময় এক্স কে কনস্ট্যান্ট ধরবো। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এক্স এন কি আছে? 3x⁴y³ - x²। 3x⁴y² -x² dy, তাই তো? হুম হুম। আচ্ছা, কাকে কনস্ট্যান্ট ধরবো? এক্স কে কনস্ট্যান্ট ধরবো। তাহলে এক্স ওয়ালা জিনিসগুলোকে বাইরে নিয়ে আসি।
হুম। লিখতে পারি। হ্যাঁ। বল কি আসবে, বল এটা। ওয়াই কিউব, x⁴y³ মাইনাস x² y। আসলো। হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি, ইন্টিগ্রেশন এম ডিএক্স করে পেয়েছি 4 x⁴y³ মাইনাস x², একই জিনিস পেয়েছি। হুম। আর এন ডিওয়াই কে ইন্টিগ্রেশন করে কি পেয়েছি, একই জিনিস। একই জিনিস, হ্যাঁ। তাই তো। হ্যাঁ। এইবার এই দুটো পাওয়ার পরে আমরা জেনারেল সলিউশন লিখবো, দেয়ারফর জেনারেল সলিউশন, আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছিল অফ ওয়ান ইজ কি হবে ভালো করে লক্ষ্য কর। এই এম ডিএক্স করে যা যা এসছে সেটাকে হুবহু লিখে দেবো আগে। আচ্ছা। আর তার সঙ্গে এনডিওয়াই তে যে কটা টার্ম বেশি আছে বা অন্য যে টার্মগুলো আছে সেইগুলো লিখবো। এই যেগুলো লেখা হয়ে গেছে সেগুলো আর লিখবো না, এক্সট্রা যে টার্মগুলো আছে সেইগুলো লিখবো। বল আর কোনো টার্ম আছে? না। নেই। তাহলে এইটুকু ইকুয়াল টু সি লিখে দেবো। আর যদি এক্সট্রা কিছু থাকতো ধরো, তাহলে কি তাহলে সে লিখতাম? যোগ দিয়ে ধর, যদি এক্স থাকতো তাহলে যোগ দিয়ে প্লাস এক্স লিখে সেইটা ইকুয়াল টু সি লিখতাম। আর যদি গুণ দিয়ে অন্য কিছু বেশি থাকতো? গুণ দিয়ে থাকতে পারবে না, গুণ দিয়ে থাকলে তো টোটাল এই টার্মটা হুবহু রিপিট হয়নি। ও, তাহলে তো বাদ। তাহলে তো এই টার্মে সব কটা লিখতে হতো। আচ্ছা 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 আচ্ছা। মনে কর যদি ওয়াই থাকতো, তাহলে আলটিমেটলি তো টার্মটা x⁴ y⁴ মাইনাস x²y² হয়ে যেত। তাহলে তো আচ্ছা, এইটার সঙ্গে সব কটা টার্মই আলাদা, তাহলে সব কটাই লিখতে হতো। আলাদা মানে আমাকে পুরোটা লিখতে হতো, হ্যাঁ। তাই বুঝতে না? পেরেছি। হুম। যে যে জিনিসগুলো অন্য থাকবে সেইগুলোকে লিখ, দিয়ে হ্যাঁ। সেইটা ইকুয়াল টু সি লিখ। এই যে সিটা, সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছিল তার জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন। পরিষ্কার হয়েছে বল? তাহলে এখানে এক্সাক্ট নন। আচ্ছা, মানে ফার্স্টে এক্সাক্ট করে নিলাম, যদি এক্সাক্ট এক্সাক্ট থাকে তো করে নেই, ভালো। এক্সাক্ট করে নেইনি। এক্সাক্ট ছিল, আমাদের যে ইকুয়েশন ছিল সেটা এক্সাক্টই ছিল। আচ্ছা। বা বা যদি না থাকে করে নেবো, নিয়ে এটা হ্যাঁ, করব। করে নেওয়ার কায়দা আমরা পরের দিন শিখবো, করে নেওয়ার কায়দা আজকে আমরা আর শেখার সময় হবে না। করে নেওয়ার কায়দা পরের দিন হ্যাঁ শিখবো, আজকে এক্সাক্ট থাকলে কি করবো সেইটা শিখলাম। হ্যাঁ, আরেকবার আগের পৃষ্ঠা বের করো। হুম। তাহলে ওই তো ফার্স্ট, আচ্ছা হ্যাঁ, MDX ওয়াই এর রেসপেক্টে এনডি, আচ্ছা ডেরিভেটিভ করব, করে ওইভাবে লিখে দেবো, হুম। জেনারেল সলিউশন বেরিয়ে যাবে। হুম। বোঝা গেছে ওকে। পরিষ্কার, কোন নাকি কোনো কনফিউশন আছে বল? না, ঠিক আছে, পরিষ্কার। পরিষ্কার তো এই অবধি। এবার দেখ, হ্যাঁ হ্যাঁ। তাহলে আর একটা অঙ্ক দেখবি নাকি বোঝা গেছে? জেনারেল সলিউশনের কেস আমি বুঝতে পেরেছি। বোঝা গেছে তো। তাহলে এবার আমি একটু কথা বলি, হ্যাঁ। শোন। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা পেলাম, কি পেলাম বলতো, এই জিনিসটাকে নিচ্ছি। এই জিনিসটা পেলাম, হুম। তাই তো। হ্যাঁ আচ্ছা, বল এটা কি, এটা আসলে একটা ফাংশন অফ এক্স আর ওয়াই তো। হ্যাঁ। আমি এটাকে ইউ নাম দিচ্ছি, ইউ। আচ্ছা। ইউ নাম দিলাম। তাহলে আলটিমেটলি আমি পেলাম u(x, y) ইকুয়াল টু সি, তাই না? হুম। আচ্ছা দেখ তো, তোরা ডি ইউ করে দেখ তো, ডি ইউ করতে শিখেছিস ছোটবেলায়?
মানে ডিফারেন্সিয়াল বার করতে কোনো ফাংশনের। হুম। এই জিনিসটা ছোটবেলায় শিখেছিস। তার মানে কি, ডি অফ x⁴ ওয়াই কিউব মাইনাস x² ওয়াই, তাই না? হুম। আচ্ছা বল, এইটা করে বল তো কি আসবে। ডি অফ এত মানে কি? একটা জিনিস মাথায় রাখতে হবে এটা করার জন্য। একটা ফাংশন f(x, y) তার টোটাল ডিফারেন্সিয়াল, এইটাকে বলে টোটাল ডিফারেন্সিয়াল। আচ্ছা। টোটাল ডিফারেন্সিয়াল, এই টোটাল ডিফারেন্সিয়াল বার করতে গেলে টোটাল ডিফারেন্সিয়াল কি করে বার করতে হয়, এটা করবে হচ্ছে ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। এই ইন্টু জিনিসটার, ডি ওয়াই। এইটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়ালের মান। তাহলে বল এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে। আচ্ছা, ফার্স্টে, আচ্ছা, ডেরিভেটিভ করে তার সাথে ডিএক্স থাকবে। প্লাস ওয়াই এর রেসপেক্টে আচ্ছা। করে তার হ্যাঁ, সাথে ডিওয়াই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এইটা বল ইকুয়াল হুম। টু কি আসবে, ইকুয়াল টু সি। সি এর ডেরিভেটিভ সে তো 0। হুম। তাহলে বলতো আলটিমেটলি জিনিসটা কি আসলো। তাহলে তার এই মানে তো জিনিস হয়েছে যে, আমাদের এইটাই দেওয়া ছিল না, দেখতো। হ্যাঁ, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই তো দেওয়া ছিল। হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আমরা আমাদের এই যে তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল। তাহলে জেনারেল ফর্মে ডিফারেন্সিয়াল বের করলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চলে আসছে। হ্যাঁ, দেখ বলছি মজার জিনিসটা এবার বুঝতে পারবি। এইটা তো দেওয়া ছিল। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা একটা ফাংশনের টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারলাম, তাই না? টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারলাম। একটা ফাংশনের টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারলাম, কোনো ট্রান্সফরমেশন কোনো কিছু দিয়ে গুণ টুন না করে। হ্যাঁ। একদম ইকুয়েশনটা নিয়ে সমাধান করেই আমরা এই জিনিসটা পেয়েছি, তাই না? হ্যাঁ। পরিষ্কার। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের যেটা দেওয়া ছিল সেইটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারলাম, তাই তো? হুম। হুম। এইবার আমার কাছে কথা হচ্ছে, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলেই এরকম ভাবে লেখা যাবে না সহজে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। কেন যাবে না সেইটা বুঝতে হবে। তার না যাওয়ার কারণ হচ্ছে, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটাকে এইটাকে করে দেখ। হুম, আচ্ছা, এম কোনটা, ওয়াই। এমটা আছে প্রথমটা। এন কোনটা, x²। তাহলে এইটা, তাহলে ইউ কোনটা এখানে পেয়েছি, এই ইন্টিগ্রেশন করে যে জেনারেল সলিউশনটা সেইটা, তাই তো? কোনটা বলছো দাদা? না না, আমি এই জায়গায় ইউ কোনটা পেয়েছি, ইউ যে জেনারেল সলিউশনটা পেয়েছি সেইটাই তো, ওই আগের ইকুয়েশনে। হ্যাঁ, সে, হ্যাঁ, সে আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, এবার এই ইকুয়েশনটার ক্ষেত্রে লক্ষ্য কর একটুখানি। ওয়াই ডিএক্স প্লাস x² ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এম কোনটা, ওয়াই, আর এন কোনটা, x²। তাহলে এম ডিএক্স বার করতে কি আসে, এক্স ওয়াই আসবে না? হ্যাঁ। আর এন ডিওয়াই করলে x²ওয়াই আসবে না? হ্যাঁ। তাহলে ইউ ইকুয়াল টু xy প্লাস x²ওয়াই, এই জিনিসটা পেলাম ইকুয়াল টু সি। হ্যাঁ। ডিইউটা দেখ তো কি আসে, ওয়াই তার মানে, প্লাস 2xy ডিএক্স, তাই তো? হুম, প্লাস এক্স প্লাস x² ডিওয়াই। ডিওয়াই। দেখ, ওই ইকুয়েশনটা আসলো আমার। না। তাহলে
যে কোনো তাহলে কোনো ইকুয়েশন। ক্রাইটেরিয়া আছে নিশ্চয়ই নাকি? হ্যাঁ, সেইটাই বুঝতে হবে, কখন হুবহু আসবে। এইটাই হচ্ছে এক্সাক্টনেসের সংজ্ঞা। ও যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো যদি এরকম একটা ফাংশনের দেয়ার এক্সিস্ট একটা ফাংশন ইউ পাওয়া যায়, যে ফাংশনের টোটাল ডিফারেনশিয়াল আকারে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিখতে পারবে। আচ্ছা তখন আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি এরকম কোনো আচ্ছা ফাংশনের অস্তিত্ব থাকে। এবার সেই অস্তিত্ব আচ্ছা আচ্ছা। থাকবে কিনা সেইটা বুঝবো কি করে? সেইটা বোঝার জন্য কায়দা হচ্ছে আমার এই যে সাফিসিয়েন্ট কন্ডিশন, এই যে এইটা। ও যদি এইটা ঘটে, হ্যাঁ আচ্ছা সেরকম আচ্ছা। ফাংশনের অস্তিত্ব আছে, এবং সেই ফাংশনটা কি, সেই ফাংশনটা এরকম ইন্টিগ্রেশন করে করে বার করবে। আর তাহলে যদি ধরো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট না আমাকে বের করতে দিল, হুম। তাহলে আমি কি ওই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছাড়া সংজ্ঞা দিয়ে করতে পারবো? সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারবো না তো, যে একটা ফাংশন ধরে হলো না, কোন ফাংশন দিয়ে হবে আমি বুঝবো কি করে? ও এক্সাক্ট ফাংশন, সেই জায়গাটা আমি ওই নেসেসারি সাফিসিয়েন্ট দিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ ফাংশন এই সেইটা আমি বুঝলাম তো ওই সলিউশনটা দিয়ে, আচ্ছা। সলিউশন হ্যাঁ ফাংশনটা দিয়ে বুঝলাম। আর সলিউশন ফাংশনটা তো আমি ওই এক্সাক্ট না হলে এই পদ্ধতিতে আসতে পারবো না। হ্যাঁ বুঝা গেল? তাহলে এইটাকে দেখ, বুঝতে এই পেরেছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ছিল না, দেখ ডেল এম ডেল ওয়াই কত হতো, 1, আর ডেল এন ডেল এক্স 2x, হ্যাঁ আলাদা। ওই জন্য ঠিক। এইটা মেলেনি, কারণ এক্সাক্ট না হুম, তো। বোঝা গেছে আমার কথা? বুঝতে পেরেছি। এইটুকু হচ্ছে আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন চেক করার কায়দা। এইটুকু পরিষ্কার হলো কিনা আমাকে বল। একদম ক্লিয়ার তো? বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। এইবার ঘোষ মাইতির বইটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তো ঘোষ মাইতি কোনটা আগে আমাকে মনে করতে হবে। হলুদ রঙের, হলুদ রঙের। হলুদ কালার। হ্যাঁ। হলুদ কালার তাই তো? হ্যাঁ। মেরেছে, বইটা দেখতে পাচ্ছি না কেন এখানে। আচ্ছা, এক্ষুনি ও না হ্যাঁ দাঁড়াও। না দাঁড়াও, দেখতে পেলে অসুবিধা আছে নেই, আমার আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও তো, মনে করে দেখি। কি পাচ্ছি না তো। না এবারে রয়েছে। যাই হোক, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, দাগ দিয়ে রাখিস শুধু। হ্যাঁ। ঠিক আছে, হুম। আমি পরের পাতায় পেজ নাম্বারে বলছি। আমার বইতে পেজ নাম্বার 38। ঠিক আছে। হ্যাঁ। এক্সারসাইজ 2 এর এ, আচ্ছা 11টা অঙ্ক আছে, 1 থেকে 11, 11টা অঙ্ক আছে। আচ্ছা। এই 11টা অঙ্ক সব কটা করে ফেলতে হবে। এক্সাক্ট হবে কিনা, প্রথমে এক্সাক্ট হবে কিনা চেক করা, যদি এক্সাক্ট হয় সমাধান করা। ঘোষ মাইতির পেজ নাম্বার 38 তাই তো? পেজ নাম্বার 38 আমি লিখে দিচ্ছি। পেজ 38 এক্সারসাইজ 2 এর এ। হ্যাঁ। ঠিক আছে, প্রথমে কাজ কি, এর। ফার্স্ট চেক করা এক্সাক্ট কিনা। 2 নাম্বার, হুম। যদি এক্সাক্ট হয় তাহলে দেন সলভ। আচ্ছা এটা কি ওখানে লেখা আছে? কি? এই যে তুমি যেটা বলে দিচ্ছ, না, আমি এটা বলে দিলাম, তোর কি কাজ করতে হবে সেটা বলে দিলাম। ও কাজটা ওখানে বলা নেই তাই বলছি। না, ওখানে শুধু কোশ্চেন গুলো দেওয়া আছে, কোশ্চেন গুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা। 11টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, প্রথম কাজ হবে এক্সাক্ট কিনা চেক করা, করে তারপরে যদি এক্সাক্ট হয় সলভ করা। আমার আচ্ছা আচ্ছা। ধারণা সব কটা এক্সাক্ট হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বোঝা আচ্ছা গেছে কি আচ্ছা। করে করব। প্রথম কি চেক করব, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স চেক করব। হুম হুম। যদি সমান ও হয় করে দেবো, এক্সাক্ট। অসুবিধা হবে না। পরিষ্কার এই অবধি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এই জায়গায় স্টপ করলাম আজকে। আচ্ছা। কোনো কনফিউশন নেই তো এইটুকু নিয়ে?
না না না, কোনো অসুবিধা নেই। ব্যাস ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, পিডিএফও দিয়ে দিচ্ছি।